এখানে উপস্থিত আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিএনপির সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য, বিশিষ্ট জননেতা জনাব রেজাউদ্দৌলা চৌধুরী সহ সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি সাংস্কৃতিক দলকে ধন্যবাদ জানাই। তারা প্রতিহিংসার রাজনীতি এবং রাজনীতিতে সুশাসন একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে এনে আজকে যে আয়োজন এখানে তারা আমাদের দেখেছে, সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বন্ধুরা, বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতি স্বাধীনতার পর থেকে শুরু হয়ে গেছে। এতটাই ভয়ঙ্কর, সেই সময় বিরোধী দলের রাজনীতি বলতে যারাই যে নেমেছে তাদেরকে বিশেষ বাহিনী তৈরি করে, যেটাকে রক্ষী বাহিনী বলা হয়, যেটা এখন নাই, প্রায় 40 থেকে 50 হাজার বিরোধী দলের নেতা কর্মীকে শেষ করতে করা হয়েছে। প্রতিহিংসার নামে দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছে। প্রতিহিংসা মানে এই কারণেই বলবো, সাধারণ মানুষ তখন শেখ মুজিবের মোহচ্ছন্নতার বাইরে যখন চলে গেছিল, তাকে আর সমর্থন করছিল, সেই সময় এই দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়। এটা মানব সৃষ্ট দুর্ভিক্ষ। অমর্ত্য সেন তার গবেষণায় দেখিয়েছেন। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। খাবার ছিল কিন্তু মানুষের হাতে পয়সা ছিল, এরকম একটি পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। আর গত 3টে টার্মের যে শাসন আমরা দেখেছি শেখ হাসিনা, এটা ভয়ঙ্কর। এমন একটি মানুষ বা পরিবার খুঁজে পাওয়া যাবে না শেখ হাসিনার শাসনে যারা নিগৃহীত হয় না, মামলার আসামি হয় না, ঘরে থাকতে পারে না, দখলদারিত্বের মুখোমুখি হয়েছে, ব্যবসাপাতি তাদের ধ্বংস হয়েছে। এরকম একটি প্রতিহিংসামূলক ব্যবস্থা গত 15-16 বছর আমরা, এর থেকে ভয়ঙ্কর পার্শ্ববর্তী একটি দেশ, সেই দেশে ধর্ম নিরপেক্ষতার নামে বিশেষ করে মুসলিমদের প্রতি এবং অন্যান্য সম্প্রদায়ের প্রতি যে আচরণ তারা করেছে, এটা প্রতিহিংসামূলক। তারা কোনোভাবেই সেখানে গণতান্ত্রিক রীতিনীতি বিধি ব্যবস্থা এটা আমরা দেখি না। ভারত আমাদের বাংলাদেশের যেটা প্রাপ্য, যেটা চুক্তি হয়েছিল, ফারাক্কার চুক্তি, সে জিয়া রহমান করেছিলেন, 44,000 কিউসেক পানি আমাদের বরাদ্দ আমাদের পাবে, আন্তর্জাতিক চুক্তি। মৌলানা ভাসানী ফারাক্কা লঞ্চ করেছিলেন, আর শহীদ জিয়া রহমান পানির দাবিতে জাতিসংঘের মধ্য দিয়ে বাধ্য করেছিল ভারতকে পানির চুক্তি দ্বারা। সেই দাবির প্রেক্ষিতে যেটা প্রাপ্য সেটা আমরা পাই। ভারত প্রতিহিংসা বশত পদ্মার পানি যেমন দেয় নাই, তিস্তারও পানি এখনো পর্যন্ত ওখানে গেলে দেখবেন মানে হাঁটু জল বলতে যেটা বোঝায়, একটা কবিতা আছে না, হাঁটু জল, গরুর গাড়ি যাওয়া আসা করছে পদ্মা এবং হার্ডিং ব্রিজের কাছে গেলে মানে দেখতে। ঠিক তেমনি সমস্ত অভিন্ন 54টি নদীতে তারা বাদ দিয়েছে। এটা আমি মনে করি একটি দেশের সঙ্গে আরেকটি দেশের যে বৈরিতা এবং প্রতিহিংসা, সেটা আমরা ভারতের কাছ থেকে দেখেছি। প্রায় প্রতিদিনই কোন রকম কারণ ছাড়াই সীমান্তে আমাদের মানুষকে হত্যা করা হচ্ছে। এটা প্রতিহিংসা। কেন তাদের আশ্রিত কন্যাকে, শেখ হাসিনাকে লুটপাটের স্বার্থে এখানে রাখা হলো? এই জন্য প্রতিনিয়ত এই মানুষ হত্যা করা হচ্ছে। তারা আমাদের ভিসা বন্ধ করেছে। কোন সভ্য দেশ আরেকটি সভ্য দেশকে এইভাবে ভিসা বন্ধ করতে পারে? ভারত যেটা করেছে পার্শ্ববর্তী দেশে, মনে হয়েছে যে ভিসা বন্ধ করলে আমাদের সকল রীতিনীতি, সভ্যতার সকল রীতিনীতি তারা বর্জন করে সীমান্তে কোন রকম কারণ ছাড়াই, যেটা স্থল বন্দর হিসেবে
বা এই রোডে আমাদের ব্যবসাপাতি করার সুযোগ ছিল। তারা একতরফাভাবে, যেটা ভারত আরেকটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করেছে আমাদের, আর মানে সীমান্তবর্তী অঞ্চল আমাদের এই রোড আমাদের ব্যবসায়ীরা ব্যবহার করতে পারবে। কোন রকম সময় যে 7 দিন পরে করবে বা 24 ঘন্টা পরে করবে এমন না, কিন্তু তাৎক্ষণিকভাবে বন্ধ করেছে। লক্ষ লক্ষ শত শত কোটি টাকা সম্পদ সেখানে আমাদের ব্যবসায়ীরা, আমাদের দেশের মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা চাইছে শেখ হাসিনা আমলে যেমন দাসত্বমূলক পরিস্থিতি ছিল একতরফা, শেখ হাসিনা একটা কথা বলতো না যে আমি এমন কিছু দিয়েছি যে ভারত বলতে পারবে না, বলে না কি দিয়েছে, কিন্তু এটা বলেছে এমন কিছু দিয়েছে, এটা তার বাবার দেশ মনে করছে। এটা তো এই দেশের জনগণের দেশ, এই দেশের মানুষের রক্ত অর্জিত মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে। তাহলে পরে এটা কেন কেন আমাদের মানতে হবে? বন্ধুরা, আরেকটা নতুন পরিস্থিতি, ভারতের যেমন প্রতিহিংসা রাজনীতি, আওয়ামী লীগের যেমন শাসনকালে প্রতিহিংসা রাজনীতি, এখনো আমরা সেই প্রতিহিংসা রাজনীতি দেখছি। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি, সেই ছেলেটি ইন্ডিয়ান ইসলাম, কোর্ট এখন তার পক্ষে রায় দিয়েছে। এখন সম্পূর্ণ প্রতিহিংসা বশত, দেখবেন এই ব্যাকগ্রাউন্ডে ছাত্রলীগ, ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ লুটপাটের চূড়ান্ত করার লক্ষ্যে ইশরাককে ওখানে বসে দেওয়া হচ্ছে। কোর্টের আইন যদি না মানা হয় তাহলে তাকে বন্য এবং ফ্যাসিস্ট বলা হয়। সরকার কি সেই লাইনে যাচ্ছে কিনা এখন চিন্তার বিষয়। আমি বেশি কথা বলবো না, আরেকটা আওয়ালই বলবো, এতই ছোট যে এগুলো আওয়ালের মতো কথা বলছে যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি। বাবা, বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় না, তোমার তো জন্ম হয়নি। বিএনপি কি দেখছো? বিএনপি যখন রাজনীতি শুরু করছে, বাংলাদেশের কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের উন্নয়নের নেতৃত্ব দিয়েছে শহীদ জিয়া রহমান। কইছিলাম বাবা, কথা বলার আগে একটু চিন্তা করবো, কথা বলার আগে একটু ভাববা। আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা, কিন্তু আবালের মতো কথা বললে পারে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিন্তে দেয়। বিএনপি একমাত্র দল যেই দলের নেতৃত্বে আপসীন নেত্রী, যার মৃত্যু হতে পারত, 6 বছরের জেলের মধ্যে সাজা খাটছে। তুমি কইছিলা আব্দুল, বিএনপির বললো যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। সবকিছু একটা সীমা থাকতে হবে। এমন কোন কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো, সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে। সেই জন্য আমি বলবো, হিসাব করে কথা বলা, হিসাব করে চলা, আর গণতান্ত্রিক রীতিনীতি মানা। এটি যদি ব্যর্থ হও তাহলে ফ্যাসিস্টদের তুমি একজন হিসাবে নিজেকে চিনতে হবে। এই ধরনের প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা ঠিক হবে। সেই জন্য বন্ধুরা, আমি বেশি সময় আপনাদের দেব না, শুধু এতটুকু বলি, দেশ যেদিকে যাচ্ছে সেখানে সন্দেহ বিশ্বাস পাচ্ছে। সেখানে সরকারের প্রতি মানুষের যে সমর্থন, আশা ছিল, বিশ্বাস ছিল, সেই সমর্থন, বিশ্বাস, আশা আস্তে আস্তে টুটে যাচ্ছে। এই জিনিসটি এই সরকারকে বুঝতে হবে। আমরা ডক্টর ইউনূসের মধ্য দিয়ে বাংলাদেশে একটি ভালো নির্বাচন করার প্রত্যাশা করি, কিন্তু ডক্টর ইউনূস যদি ফেল করেন তাহলে পরে স্বাভাবিক কারণে কেয়ারটেকার সরকার যেটি সংবিধানে আগে ছিল সেটা ফিরিয়ে আনতে হবে। সেটিও সুপ্রিম কোর্টকে আমি অনুরোধ করব, যদি এই সরকার ফেল করে, সুপ্রিম কোর্টের দায়িত্ব আছে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ফিরিয়ে আনা। সেটি এখন মামলার শেষ ধাপে আছে। সেই জন্য সুপ্রিম কোর্টেরও দায়িত্ব আছে জনগণ, দেশ এবং গণতন্ত্রকে রক্ষা করা। সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতি সতর্কতার সঙ্গে পরিস্থিতি অনুধাবন করে
একটি ভালো নির্বাচনের দিকে তিনি যাবেন এই প্রত্যাশা করি। এই প্রত্যাশার মধ্য দিয়ে সকলকে ধন্যবাদ জানি। আমি আমার